আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রুবেল আছি আপনাদের সাথে। আজ আপনাদের সাথে আলোচনা করব 35তম বিসিএস এর গাণিতিক যুক্তির সমাধান নিয়ে। তো চলুন আমরা একটি একটি করে সবগুলো অঙ্কের সমাধান দেখব। আমাদের প্রথম যে অঙ্কটি বলা হয়েছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশিদ্বয়ের লসাগু এবং গসাগু এর গুণফল কত হবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে প্রথম রাশিটা লিখে নিয়েছি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারছি হচ্ছে এক্স এবং ওয়াই, এখানেও আছে এক্স এবং ওয়াই আছে, তাই না? তার মানে এক্স ওয়াই কমন নিতে পারি আমরা। এক্স ওয়াই কমন নিলে কি থাকে, এখানে থাকে এক্স, এই লিখে ফেললাম এক্স, প্লাস এখানে থাকে হচ্ছে একটা ওয়াই, তাহলে একটা ওয়াই আমরা এখানে লিখে ফেললাম। তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে প্রথম রাশি আমরা কাজ শেষ করে ফেললাম। দ্বিতীয় রাশিতে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি হচ্ছে এক্স, কারণ এখানেও এক্স আছে এখানেও এক্স আছে। এক্স কমন নিলে এখান থেকে থাকে হচ্ছে এক্স এবং এখানে থাকে হচ্ছে ওয়াই। তাহলে আমরা এখানে দ্বিতীয় রাশিতে পাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আমাদেরকে কিন্তু বের করতে বলেছে লসাগু এবং গসাগু এর গুণফল কত হবে। তাহলে দেখেন এখানে লসাগু কত, অর্থাৎ এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এবং গসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এদের যখন গুণফল বের করতে বলবে, সুতরাং গুণফল সমান, অর্থাৎ এই সংখ্যাটা এবং এই অংশটা আমরা কি করে দিব, জাস্ট গুণ করে দিব। এই যে মাঝখানে গুণ চিহ্ন দিয়েছি, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা গুণ করে দিব। তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এক্স ওয়াই আর এখানে আছে এক্স। তাহলে কি হয়, এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে, তার মানে এক্স স্কোয়ার। এখানে একটা ওয়াই আছে এখানে কোনো ওয়াই নেই, তার মানে শুধু ওয়াই বসে যাবে। আর এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানে আছে এক্স প্লাস ওয়াই, যেহেতু দুইবার এক্স প্লাস ওয়াই আছে, গুণ করলে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা কত পাচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন গ নাম্বারটা, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ অপশন গ হচ্ছে আমার সঠিক উত্তর। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 2 নম্বর যে প্রশ্নটি ছিল, অর্থাৎ যদি এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2:3 হয় এবং ওয়াই অনুপাত জেড সমান হচ্ছে 5:7 হয়, তবে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এর মান কত। অর্থাৎ এক্স অনুপাত ওয়াই এর মান দেওয়া আছে 2:3 এবং ওয়াই অনুপাত জেড এর মান দেওয়া আছে 5:7। তাহলে আমাদেরকে বের করতে হবে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এর মান কত। তাহলে আমরা প্রথমে একটু কাজ করলাম, কি করলাম, এক্স ওয়াই জেড একটু দূরত্ব বজায় রেখে লিখে ফেললাম এক্স ওয়াই জেড। এবার খেয়াল করে দেখেন এখানে বলেছে এক্স অনুপাত ওয়াই, তার মানে এক্স এর মান হচ্ছে কত, 2 এবং ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 3। তাহলে আমরা দেখেন এক্স এর সোজাসুজি কত বসিয়েছি, 2 বসিয়েছি এবং ওয়াই এর বরাবর কত বসিয়েছি, 3 বসিয়েছি। এই জায়গাটা কিন্তু খালি, এই জায়গাটা খালি ছিল, ঘরটা আমাদের খালি। ঠিক একই রকমভাবে ওয়াই এবং জেড এর মান দিয়েছে, তাহলে এর পরের লাইনে ওয়াই সমান কত বসিয়েছি, ওয়াই সমান হচ্ছে 5 এবং জেড সমান হচ্ছে 7। তাহলে ওয়াই সমান 5 বসিয়েছি এবং জেড সমান 7 বসিয়েছি। এই ঘরটা খালি ছিল, তাই না? আচ্ছা, এই খালি ঘরটা কিভাবে পূর্ণ করতে হয়, এই খালি ঘরের ঠিক আগের যেই সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা এখানে লিখে দিয়েছি, অর্থাৎ 3 লিখে দিয়েছি, তাই না? আবার এই খালি ঘরটা কিভাবে পূরণ করেছি, এর পরে যেই সংখ্যাটা ছিল 5 ছিল, সেই 5 এখানে লিখে দিয়েছি। এবার কিন্তু কাজটা খুবই সহজ, অর্থাৎ আপনি এই 2 আর 5 এটা গুণ করে দিবেন, অর্থাৎ 2 আর 5 গুণ করলে আমরা পাচ্ছি 10 এবং 3 আর 5 গুণ করলে আমরা পাচ্ছি 15 এবং 3 আর 7 গুণ করলে আমরা পাচ্ছি 21। তো আপনাকে কিন্তু বের করতে বলেছে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এর মান কত। তার মানে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে জেড এর মান, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এর মান, অর্থাৎ 10:15:21। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন খ নাম্বারটা। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 3য় নম্বর অঙ্কটি দেখি। জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হবে। অর্থাৎ একবার 10% কমানো হয়েছে, তারপরে সেই হ্রাসকৃত বেতনের উপরে আবার 10% বাড়ানো হয়েছে, তাহলে তার কতটুকু ক্ষতি হবে। একটু খেয়াল করে দেখেন, এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো এবং আমাদের ইউটিউব চ্যানেলে এই টাইপের অঙ্কগুলোর কিন্তু শর্টকাট টেকনিক দেওয়া আছে। তো আমরা সেভাবেই যদি সলভ করি, আমরা এই যে প্রথম যে মানটি দেওয়া আছে এটাকে যদি আমরা ধরি এ আর এই অংশটাকে যদি আমরা ধরি বি, তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনাকে বলেছে 10% কমানোর পরে যখন আপনাকে কমাতে বলবে বা হ্রাস করতে বলবে, তখন অবশ্যই তার আগে মাইনাস চিহ্ন সহকারে লিখতে হবে, অর্থাৎ এ এর মানটা তখন হচ্ছে -10। কেন -10? কারণ 10% কমানোর পরে বলেছে, অর্থাৎ হ্রাস করার হলে মানে হ্রাস পেলে বা কমে গেলে অবশ্যই মাইনাস সহকারে লিখতে হবে। আর এখানে বি এর মানটা ধরেছি আমরা 10% বাড়ানো হলো, যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই আমরা এখানে প্লাস লিখলেও পারি না লিখলেও পারি, তার মানে বি এর মান হচ্ছে +10। এবার দেখেন আমাদের এখানে একটা সূত্র আছে, সূত্রটা কি, a প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই হচ্ছে কি 100। তাহলে এই ক্যালকুলেশনটা করলেই কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। এ এর মান কত ভাইয়া, এর মান হচ্ছে -10, বসিয়ে দেন -10, বি এর মান হচ্ছে +10 প্লাস এ ইন্টু বি, তার মানে এ এর মান কত, -10 এবং বি এর মান কত
প্লাস 10, তাই না, গুণাকারে আছে, আর নিচে হচ্ছে 100। তাহলে দেখেন +10 এবং -10 কাটাকাটি করে দিলাম, আর এখানে কি থাকে প্লাসে মাইনাসে মাইনাস, 10 এর সাথে 10 গুণ করলে হয় 100, তাহলে উপরে হচ্ছে -100 আর নিচে তো +100 আছেই। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, 100 এর সাথে 100 কাটাকাটি করেন তাহলে কত হয় 1, তার মানে আমরা পাচ্ছি -1%। তাহলে যখনই আমরা দেখবো এখানে মাইনাস দেওয়া আছে তার মানে বুঝতে হবে আমার ক্ষতি হয়েছে, ঠিক আছে। তাহলে কতটুকু ক্ষতি হয়েছে, -1%, তার মানে হচ্ছে 1% ক্ষতি হবে। তাহলে তার কতটুকু ক্ষতি হবে, অর্থাৎ অপশন খ 1% ক্ষতি হবে। তো ভিউয়ার্স এবার চলুন আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। x + 5 হোল স্কয়ার ইকুয়াল টু x² + bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে। একটু খেয়াল করে দেখেন, আমাকে এখানে বলেছে x + 5 হোল স্কয়ার এবং x² + bx + c এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা লিখে রাখলাম। এবার দেখেন এই অংশটাকে আমরা সূত্রে ভাঙতে পারি, তাই না, কনভার্ট করতে পারি, অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্রে আমরা যদি রূপান্তর করি, অর্থাৎ x² + 2ab, তাই না, অর্থাৎ 2x5 এর গুণাকারে আছে, প্লাস হচ্ছে 5² ইকুয়াল টু হচ্ছে x² + bx + c। এবার একটু খেয়াল করেন, x² + 5 আর 2 গুণ করলে কত হয় 10 হয়, তার মানে হচ্ছে +10x + 5² মানে হচ্ছে 25 ইকুয়াল টু যা আছে তাই লিখে দিলাম। এবার আমরা এক কাজ করতে পারি, এই পাশ থেকে x² বাদ দিয়ে দিতে পারি, এই পাশ থেকে x² কাটাকাটি করে দিতে পারি। তাহলে কি থাকে ভাইয়া, 10x + 25, এই যে লিখলাম 10x + 25, আর এখানে থাকে হচ্ছে bx + c। এবার দেখেন আমরা উভয় পক্ষের সহগ যদি সমীকৃত করে পাই, অর্থাৎ এই যে b আমাকে বলেছে b এবং c এর মানটা বের করতে, তাহলে দেখেন এই যে b এর মানটা কত, এই যে দেখেন x এর এই পাশে যে b ছিল, অর্থাৎ এই b এর মানটা হচ্ছে 10, আর c এর মান কত, c এর মান হচ্ছে 25। তাহলে আমরা কিন্তু খুব সহজেই লিখে ফেলতে পারি যে b সমান হচ্ছে 10 এবং c সমান হচ্ছে 25। তাহলে আমরা দেখব কোথায় 10 এবং 25 আছে, আমাদের অপশন ঘতে দেখতে পাচ্ছি, অপশন ঘতে আছে 10 এবং হচ্ছে 25, তার মানে আমাদের অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর, অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর, 10 এবং 25। এবার চলুন আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখি। নিচের কোনটি সরল রেখার সমীকরণ? আপনাকে 4টা অপশন দিয়েছে। কতে বলা হয়েছে x/y = y/2, এরপরে খতে বলা হয়েছে x² + y = 1 এবং গতে বলা হয়েছে x/y = হচ্ছে হাফ এবং ঘতে বলা হয়েছে x = 1/y। তাহলে আমরা একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা এই জিনিসগুলোকে যদি কোনাকুনি গুণ করি বা আরো গুণন বলতে পারি, অর্থাৎ 2 এর সাথে x গুণ y এর সাথে y গুণ, তাহলে কি হয়, 2 এর সাথে x গুণ করলে আমরা পাচ্ছি 2x, আর y এর সাথে y গুণ করলে আমরা পাচ্ছি y², তার মানে 2x = y²। আমরা প্রত্যেকটাকে এভাবে সাজিয়ে নিয়েছি, এটা যেরকম আছে সেরকমই লিখেছি, এবং গ নাম্বারটাকে কি করলাম, 2x = হচ্ছে y এর সাথে 1 গুণ করলে হয় y, তার মানে 2x = হচ্ছে y। ঠিক একই রকম ভাবে আমরা এখানে পাচ্ছি কি x এর সাথে y গুণ হবে, এখানে নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, তার মানে xy = 1। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি লিখেছি এটাও সরলরেখা নয়, এটাও সরলরেখা নয়, এটাও সরলরেখা নয়, কিন্তু সরলরেখা হচ্ছে এইটা। আপনারা কিভাবে বুঝবেন যে এটা সরল রেখা, একটু খেয়াল করে দেখেন, আমি এখানে একটা নোট লিখে রেখেছি। সরল রেখার সমীকরণে x ও y এর একঘাত হতে হবে, অর্থাৎ x ও y কে কি হতে হবে, x এবং y এটা হচ্ছে একঘাত হতে হবে। একঘাত কি ভাইয়া, যেমন দেখেন এখানে y এর উপরে কিন্তু পাওয়ার আছে 2, তাই না, তার মানে এটা কিন্তু দ্বিঘাত বুঝাচ্ছি, ঠিক আছে, তার মানে একঘাত বিশিষ্ট হতে হবে, অর্থাৎ স্কয়ার এরকম থাকলে কিন্তু হবে না। ঠিক সেম, তাহলে আমরা কোনটা বাদ দিয়ে দিতে পারি, এখানে y এর উপরে স্কয়ার দেখতে পাচ্ছি, তার মানে এটা বাতিল, এখানে x এর উপরে স্কয়ার দেখতে পাচ্ছি, তার মানে এটা বাতিল হবে না। এবার দেখেন আরো একটা পয়েন্ট লিখে রেখেছি আমি, যে এবং xy সম্বলিত কোনো পদ থাকবে না বা থাকা যাবে না, ঠিক আছে, অর্থাৎ xy সম্বলিত, কিন্তু আমরা ঘ নম্বরে দেখতে পাচ্ছি xy সম্বলিত একটা পদ আছে এবং xy = কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তার মানে এটাও সঠিক নয়, তার মানে একমাত্র সঠিক উত্তর হচ্ছে 2x = হচ্ছে y, যেটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ নির্দেশ করে। ওকে, তো ভিউয়ার্স এবার চলুন আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাই। কি বলেছে, p + q = 5 এবং p - q = 3 হলে p² + q² এর মান কত হবে? তাহলে দেখেন আমি কিন্তু খুব সহজে সমাধানটা আপনাদেরকে দেখাচ্ছি। p + q সমান যেটা লেখা আছে সেটা লিখে ফেললাম এবং p - q সমান যেটা লেখা আছে সেটা লিখে ফেললাম। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি এটাকে প্লাস করি, অর্থাৎ যোগ করি, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা যোগ করি, তাহলে দেখেন +q এবং -q এটা কাটাকাটি চলে যাচ্ছে, তাই না, তাহলে p আর p যোগ করলে হয় 2p এবং 5 আর 3 যোগ করলে হয় 8। তাহলে আমরা এখান থেকে p এর মানটা বের করতে পারি, 2 যেহেতু p এর সাথে গুণাকারে আছে, pটা 2টা এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 8/2 = হচ্ছে 4, তার মানে আমরা কিন্তু p এর মানটা পেয়ে গেলাম, p এর মান হচ্ছে 4। ঠিক একই সাথে এবার দেখেন এই p এর মানটা আপনি 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো সমীকরণে বসাতে পারেন। তো আমি p এর মানটা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি, অর্থাৎ p +
কিউ ইকুয়াল টু 5, তার মানে পি এর জায়গাতে আমি 4 বসিয়ে দিয়েছি, পি এর জায়গাতে 4 বসিয়েছি, প্লাস কিউ, কিউ এর জায়গাতে আছে ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি কিউ ইকুয়াল টু, এখানে প্লাস 4 আছে, এটা এই পাশে নিয়ে আসলে -4 হয়ে যাবে, তাহলে 5 থেকে যদি 4 চলে যায় তাহলে হচ্ছে থাকে কত 1, তার মানে কিউ এর মান আমরা পেলাম 1। এবার দেখেন আমাদেরকে বের করতে বলেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে পি এর মান কত, পি এর মান হচ্ছে 4, তার মানে 4 স্কোয়ার, প্লাস কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 1, তার মানে 1 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে কত 16, এবং 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 16 আর 1 যোগ করলে হয় 17, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন খ নাম্বারটা 17। আমাকে বের করতে বলেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত। তো ভিউয়ার্স চলুন আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। বলেছে যদি লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ প্লাস বি হয় তবে নিচের কোনটি সঠিক। অর্থাৎ আমরা এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি, এই 4টা অপশনের ভিতরে কোনটা সঠিক হবে। তো একটু খেয়াল করে দেখেন, আমাদের যেই কোশ্চেনটা দেওয়া ছিল, যেই মানে সমীকরণটা দেওয়া ছিল, সেই সমীকরণটা আমরা লিখে নিয়েছি। এবার দেখেন এখানেও লগ আছে, এখানেও লগ আছে, তাহলে আমরা কাজ করতে পারি লগটাকে কমন নিয়ে ফেলতে পারি। আর যেহেতু এখানে এখন প্লাস আছে, তাহলে প্লাসের সময় আমরা যখন লগ কমন নিয়েছি, তাহলে এই যে এ বাই বি এবং বি বাই এ কে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে আমরা লিখলাম লগটাকে কমন নিয়ে এ বাই বি ইন্টু বি বাই এ। তাহলে দেখেন এই বি এর সাথে বি কাটাকাটি চলে যাচ্ছে, এ এর সাথে এ কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কত থাকে 1 থাকে। তাহলে আমরা লিখতে পারি লগ 1, আর এখানে যেমন আছে তেমনটাই রেখে দিলাম লগ এ প্লাস বি। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা যদি উভয় পাশ থেকে লগ বাদ দিয়ে দেই তাহলে কি থাকে 1 ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কোথায় আছে এ প্লাস বি ইকুয়াল টু 1, অপশন ক নাম্বারে আছে, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ক নাম্বারটা। এবার আমরা 8 নাম্বার অঙ্কটা দেখি কি বলেছে। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 হলে এক্স এর মান কত হবে। তো একটু খেয়াল করে দেখেন, আমাদের যেই সমীকরণটা দেওয়া আছে আমরা সেই সমীকরণটা লিখে নিয়েছি। আমরা এখানে এই যে 4 আছে না, 4কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি 2 স্কোয়ার, তাই না। তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা যেমন আছে তেমনই রেখে দিলাম, আর 4কে লিখলাম হচ্ছে আমরা 2 স্কোয়ার, আর উপরে যেই পাওয়ারটা ছিল এক্স প্লাস 2 সেটাই ভাবেই রেখে দিয়েছি। এবার দেখেন এটাও হচ্ছে পাওয়ার, এটাও হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি, 2 এর সাথে এক্স গুণ করলে হয় 2x, এবং 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, আর বাকি যেটা এইখানে আমাদের ছিল 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 সেটা সেভাবেই রেখে দিয়েছি। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা জানি যে যদি পাওয়ার পাওয়ার অথবা ভিত্তি ভিত্তি যদি একই রকমের হয় তাহলে কিন্তু সেটা বাদ দিয়ে দেওয়া যায়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, যেহেতু ভিত্তি ভিত্তি একই রকমের তাহলে আমরা 2 বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারি, অর্থাৎ এক্স প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস 4 লিখতে পারি। এবার আমরা সংখ্যাগুলোকে একপাশে নিয়ে আসি এবং এক্সগুলোকে একপাশে নিয়ে যাই। তাহলে এখানে 7 আছে, আর এই পাশ থেকে প্লাস 4টাকে যদি আমরা সমীকরণের বাম পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে -4, আর এখানে প্লাস 2x আছে, এখানে এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে -x। তাহলে 7 থেকে যদি 4 চলে যায় তার মানে থাকে হচ্ছে 3, এবং 2x থেকে x চলে গেলে থাকে হচ্ছে x, তার মানে x এর মান হচ্ছে কত, x এর মান হচ্ছে 3। আপনাকে x এর মানটা কত সেটাই জানতে চেয়েছে, তাহলে x এর মানটা হচ্ছে 3, অর্থাৎ অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এবার চলুন আমরা 9 নম্বর কোশ্চেনটা দেখি। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 1/√3, -1, √3 এভাবে ধারাটির পঞ্চম পদ কত হবে এটা বের করতে হবে। তো আমরা ধারাটি দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, যার প্রথম পদটা কত, প্রথম পদটা দেওয়া আছে কত 1/√3, তার মানে প্রথম পদ a সমান হচ্ছে 1/√3, এটা আমরা লিখে নিয়েছি। এবং সাধারণ অনুপাতটা কত, সাধারণ অনুপাতটাকে আমরা r দ্বারা প্রকাশ করি, এবং সাধারণ অনুপাতটা লিখতে হয় এরকম যে দ্বিতীয় যে পদটা সেই পদটাকে প্রথম পদ দ্বারা যদি আমরা ভাগ করি, তার মানে দ্বিতীয় পদটা হচ্ছে -1 এবং প্রথম পদটা হচ্ছে 1/√3, তার মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে দেখেন আমরা লিখতে পারি -1 ইন্টু, যেহেতু এটা ভাগ আকারে আছে এটাকে যখন আমরা গুণে পরিণত করব তখন হর উপরে চলে যাবে এবং লব নিচে চলে আসবে। তাহলে আমরা এই 1 কাটাকাটি করে দিলে এখানে থাকে মাইনাস আর এখানে থাকে √3, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে -√3, যেটা হচ্ছে আমার r এর মান। এবার দেখেন আমাদেরকে বের করতে বলেছে পঞ্চম পদটি কত হবে। তাহলে আমরা লিখতে পারি পঞ্চম পদ সমান, সূত্র হচ্ছে কি a r⁵ - 1, তাই না। তাহলে দেখেন এই যে আমাদেরকে পঞ্চম পদ বলার কারণেই কিন্তু আমরা এখানে 5 লিখেছি, 5 - 1। তাহলে দেখেন আমাদের a এর মান কত ছিল, a এর মান হচ্ছে 1/√3, a এর মানটা লিখে ফেললাম 1/√3। আচ্ছা, তারপরে r এর মানটা কত, r এর মানটা হচ্ছে -√3, r এর মান হচ্ছে -√3, এবং এখানে 5 থেকে 1 মাইনাস করলে থাকে হচ্ছে পাওয়ার হিসাবে 4, তাই না। আচ্ছা, এবার দেখেন 1/√3 এভাবেই রেখে দিলাম। এবার -√3⁴, আমরা যদি শুধু মাইনাসটাকে কাউন্ট করি, অর্থাৎ -2⁴ মানে হচ্ছে যেহেতু এখানে পাওয়ার 4 আছে তার মানে মাইনাসটা কিন্তু চলে যাবে। তাহলে আমরা কাজ করতে পারি √3⁴ মানে হচ্ছে √3 আছে 4 বার, তাই আমি 4 বার লিখে রেখেছি √3 আমরা কিন্তু মাইনাসটাকে আগেই ভ্যানিশ করে দিয়েছি, যেহেতু এটা পাওয়ার হিসেবে 4 আছে তার মানে এটা
চলে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে আবার প্লাস, তার মানে হচ্ছে আমার এই মাইনাসটা চলে যাবে। তাহলে দেখেন আমাদের নিচে আছে √3, এখানে আছে 4টা √3, আমরা যদি একটা কেটে দেই, উপর থেকে একটা নিচ থেকে একটা কেটে দেই, তাহলে এখানে থাকছে হচ্ছে 3টা √3। তো আমি যদি এই প্রথম √3টাকে এখানে রেখে দেই আর বাকি দুইটা √3কে আমি এভাবে লিখে ফেলি, এই একটা √3, এই একটা √3, তার মানে দুইটা √3, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে √3 হোল স্কোয়ার, তাই না? তাহলে দেখেন এই যে স্কোয়ার আর √ যদি বর্গমূল যদি আমরা কেটে দেই, তাহলে স্কোয়ার আর বর্গমূল কাটাকাটি করলে কত হয়, এখানে থাকে শুধু 3, তাহলে আমরা 3 রেখে দিলাম, আর √3 তো ফার্স্টে ছিলই, তাহলে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি হচ্ছে 3√3। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা, অপশন ঘ নাম্বারটা 3√3, তার মানে পঞ্চম পত্রের মান হচ্ছে 3√3। ওকে, তো ভিউয়ার্স আমরা 10 নম্বর অঙ্কটা দেখি। যদি 1 + tan স্কয়ার থিটা = 4 এবং থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে থিটার সমান কত হবে? অর্থাৎ আপনাকে থিটা এর মানটা বের করতে বলেছে। তো আমরা যে ইকুয়েশনটা দেওয়া ছিল আমাদের 1 + tan স্কয়ার থিটা = 4, সেটাকে লিখে নিয়েছি। তাহলে আমরা এক কাজ করতে পারি, tan স্কয়ার থিটাটাকে এই পাশে রেখে দিলাম, প্লাস 1টাকে আমরা এই পাশে যদি নিয়ে আসি সমীকরণের ডান পাশে, তাহলে 4 - 1 হবে। 4 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 3, তার মানে tan স্কয়ার থিটা = হচ্ছে 3। তো আমরা যদি এক কাজ করি, উভয় পাশে যদি আমরা বর্গমূল করে ফেলি, তাহলে স্কয়ার আর বর্গমূল কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে হচ্ছে tan থিটা আর এখানে বর্গমূল চলে আসবে, তার মানে হচ্ছে √3 চলে আসবে। তাহলে দেখেন tan থিটা = √3। তো আমরা দেখব যে tan কত ডিগ্রির মান √3 হয়। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো আমরা যদি এই tan এবং tan বাদ দিয়ে দেই, তাহলে কত পাচ্ছি, থিটা = হচ্ছে 60 ডিগ্রি। আপনাদেরকে বের করতে বলেছে থিটা এর মান কত, তার মানে থিটা = হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এবার চলুন আমরা 11 নম্বর অঙ্কটা দেখি। 11 নম্বর অঙ্কে কি বলেছে? 11 নম্বর অঙ্কে বলেছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত হবে? অর্থাৎ আপনাকে বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তো আমাদের দেওয়া আছে কি, বৃত্তের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমরা লিখলাম ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা একটা জিনিস জানি যে ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই না? ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে 12 সেন্টিমিটার এটার অর্ধেক করলে আমরা পাবো হচ্ছে 6 সেন্টিমিটার, মানে হচ্ছে 6 সেন্টিমিটার পেয়ে গেলাম ব্যাসার্ধ, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এবং কোণের মানটা দেওয়াই ছিল, কোণ থিটা = কত ডিগ্রি, 60 ডিগ্রি দেওয়া ছিল। তো 60 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি π/3, কারণ π/3 মানে হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা 60 ডিগ্রিকে আমরা π/3 লিখতে পারি। এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা জানি আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে থিটা কোণ তৈরি করলে তখন আমরা এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য যে বের করতে বলেছে, সেই বৃত্তচাপের দৈর্ঘ্যকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, তার একটা সূত্র লিখতে পারি আমরা, যে এস = হচ্ছে আর থিটা। তাহলে আর এর মান কত পেয়েছিলাম আমরা? আর এর মান পেয়েছিলাম হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে লিখে ফেললাম 6, এবং থিটা এর মান কত পেয়েছি, π/3, লিখে ফেললাম π/3। এবার 3 দিয়ে যদি 6কে কাটাকাটি করেন, তার মানে আপনি পেয়ে যাচ্ছেন 2, তাহলে আমরা 2 এর সাথে পাই গুণ করলে আমরা পাচ্ছি 2π। তার মানে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত হবে? বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে অপশন গ নাম্বারটা 2π। এবার আসুন আমরা 12 নম্বর কোশ্চেনটা দেখি। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:2√2:3 হলে এর বৃহত্তম কোণটির মান কত হবে? তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে যে প্রথম যে দুইটা বাহুর অনুপাতের মান দেওয়া আছে, তাহলে আমরা যদি সেটাকে এভাবে লিখি যে 1² + 2√2 হোল স্কোয়ার = হচ্ছে 3 হোল স্কোয়ার। তাহলে দেখেন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, কত পাই, 1² মানে হচ্ছে 1, এবং 2√2 হোল স্কোয়ার মানে হচ্ছে এই 2 এর উপরেও স্কোয়ার আছে, তার মানে 2² মানে হচ্ছে 4, এবং √2 হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার আর √, কাটাকাটি গেলে থাকে হচ্ছে আমার 2, আর এখানে 3কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 9। তাহলে 4 দুগুণে কত, 8, আর এখানে হচ্ছে 1 ছিল আমাদের, তার মানে হচ্ছে 8 আর 1 আমরা যোগ করলে কত পাচ্ছি, 9 পাচ্ছি, এবং এখানেও 9 পাচ্ছি। যেহেতু আমাদের এই 9 এর সাথে 9 মিলে গিয়েছে, তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আপনারা একটু এই নোটটা খেয়াল রাখেন, আমরা জানি ক্ষুদ্রতর দুই বাহুর বর্গের সমষ্টি, ক্ষুদ্রতর দুই বাহুর, এই একটা ক্ষুদ্র বাহু, এই একটা ক্ষুদ্র বাহু, তার মানে এই দুইটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু। তাহলে ক্ষুদ্রতর দুই বাহুর বর্গের সমষ্টি, ক্ষুদ্রতম দুই বাহুর বর্গ করেছি, স্কোয়ার করেছি, এবং তাদের সমষ্টি করেছি। ক্ষুদ্রতর দুই বাহুর বর্গের সমষ্টি ত্রিভুজটির বৃহত্তর বাহুর বর্গের সমান হলে তা সমকোণী ত্রিভুজ হবে। যেহেতু এই দুইটার সমষ্টি করার পরে, স্কোয়ার করার পরে সমষ্টি করে আমরা যেটা পেয়েছি, সেটা যেহেতু বড়টাকে স্কোয়ার করে সমান পেয়েছি, তার মানে এটা হচ্ছে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। আর আমরা যদি একটু সমকোণী ত্রিভুজের দিকে খেয়াল করি, আমরা জানি সমকোণী ত্রিভুজের এই একটা কোণ কি হয়, সমকোণ হয়, আর সমকোণ মানেই হচ্ছে এর মান হচ্ছে 90 ডিগ্রি হবে। তার মানে এই সমকোণের একটি কোণ অবশ্যই কি
সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি হবে, আর বাকি যে দুই কোণটা থাকে এই দুইটা কোণ হচ্ছে এই কোণের চেয়ে ছোট। তাহলে আমাকে বের করতে বলেছে বৃহত্তম কোণটির মান কত। অবশ্যই এই কোণটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম কোণ এবং এই কোণটার মান হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে সমকোণ। তার মানে আমাদের সবচেয়ে বৃহত্তম বাহুর মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 13 নম্বর কোশ্চেনটা দেখি। 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা আছে কতটি ভাইয়া? মোট 29 থেকে 38 পর্যন্ত মোট সংখ্যা আছে হচ্ছে 10টি, তাই না? আপনারা গুনে দেখেন, হাতে গুনে দেখেন, 29 থেকে 38 পর্যন্ত কাউন্ট করেন, 10টি সংখ্যা পাবেন। এবার এই 29 থেকে 38 পর্যন্ত আপনার মৌলিক সংখ্যা কতটি পড়ে দেখেন তো। মৌলিক সংখ্যা পড়ে 29 থেকে 38 পর্যন্ত তিনটি। কি কি? 29, 31 এবং 37, এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো আমাকে কিন্তু বের করতে বলেছে যে মৌলিক হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ এই যে 29 থেকে 38 পর্যন্ত অর্থাৎ টোটাল 10টা সংখ্যা, সেই 10টা সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তার মানে আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে নির্ণয় সম্ভাব্যতা সমান 29 থেকে 38 পর্যন্ত টোটাল সংখ্যা আছে 10টা, তাই নিচে লিখবো আমরা মোট সংখ্যা এবং সেই মৌলিক সংখ্যা কতটি? মৌলিক সংখ্যা পেয়েছি আমরা 3টি। তার মানে আমরা এই মৌলিক সংখ্যা 3 এটা লিখে দেব উপরে। তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে নির্ণয় সম্ভাব্যতা, অর্থাৎ 3/10। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন গ নাম্বারটা, অর্থাৎ নির্ণয় সম্ভাব্যতা হচ্ছে 3/10। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 14 নম্বর কোশ্চেনটা দেখি। বলা হয়েছে 0, 1, 2, 3, 4 অঙ্কগুলো দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। তো একটু খেয়াল করে দেখেন, আমরা যদি সবগুলো সংখ্যাকেই কাউন্ট করি যে 0, 1, 2, 3, 4 দ্বারা 5 অঙ্কের গঠিত মোট সংখ্যা, অর্থাৎ এত দ্বারা 5 অঙ্কের গঠিত মোট সংখ্যা কত হবে? দেখেন এখানে টোটাল সংখ্যা আছে কয়টা? 5টা। 1, 2, 3, 4, 5 টোটাল 5টা সংখ্যা আছে, তাই না? 0 সহ হচ্ছে এখানে টোটাল 5টা সংখ্যা আছে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এই 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কাউন্ট করব কিভাবে, হিসাব করব কিভাবে? অর্থাৎ এই 5 থেকে শুরু হয়েছে, 5 লিখে ফেলেন, 5 এর পরবর্তী সংখ্যা লিখবেন, 5 এর পরে হচ্ছে 4, 4 এর পরে 3, 3 এর পরে 2, 2 এর পরে 1, সবগুলো গুণাকারে লিখে যাবেন। তাহলে এগুলোকে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 120, তার মানে হচ্ছে 120 পেয়েছি। অর্থাৎ 5টা সংখ্যা দ্বারা আপনার গঠিত মোট সংখ্যা, অর্থাৎ শূন্য সহ আমরা 5টা সংখ্যা দ্বারা মোট গঠিত সংখ্যা পাই হচ্ছে 120টি। এবার একটু খেয়াল করে দেখেন, কিন্তু শূন্যকে প্রথমে রাখলে তা অর্থপূর্ণ সংখ্যা হয় না। যেমন আমি যদি শূন্যকে প্রথমে রাখি, তারপরে যদি আমি লিখি 2, 1, 3, 4, তার মানে এটা কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো না, কারণ শূন্য প্রথমে থাকলে এর কিন্তু কোনো দাম নেই। তার মানে এখানে কিন্তু আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখতে পাচ্ছি, অর্থাৎ 2134 বলতে পারি, তাই না? তাহলে দেখেন, কিন্তু শূন্যকে প্রথমে রাখলে তা অর্থপূর্ণ সংখ্যা হয় না, তাই শূন্যকে প্রথমে রেখে বাকি 4টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, অর্থাৎ শূন্যকে প্রথমে যদি রাখিও তাহলে বাকি যে 4টা সংখ্যা থাকবে সেই 4টা অঙ্ক, বাকি যে 4টা অঙ্ক থাকবে সেই 4টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কি হতে পারে? 4টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে ভাঙবো? 4 × 3 × 2 × 1, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি হচ্ছে 24। এবার দেখেন, শূন্যকে তো প্রথমে রাখা যাবে না, যদি শূন্যকে প্রথমে রাখেন তাহলে হচ্ছে আমরা এরকম গঠিত সংখ্যা হচ্ছে আমার কয়টা পাবো? 24টা পাবো। কিন্তু শূন্যকে প্রথমে রাখলে সেটা কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে না। তাহলে আমরা টোটাল সংখ্যা পেয়েছি 5 অঙ্ক বিশিষ্ট টোটাল সংখ্যা পেয়েছি কত? 120টি। সেই 120টি থেকে যদি আমরা 24টি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা কি পাবো? 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা পাবো। আর যা অর্থপূর্ণ হবে না সেটা হচ্ছে কি? এই 24, অর্থাৎ 24টা হচ্ছে অর্থপূর্ণ না, সেই 24টা আমরা বাদ দিয়ে দিলেই কিন্তু বাকিগুলো আমাদের অর্থপূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ মোট অর্থপূর্ণ 5 অঙ্কের গঠিত সংখ্যা হচ্ছে এই 120 থেকে 24, এটা 24 বাদ দিয়ে দেন তাহলে থাকে 96। এই 96ই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে অপশন ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এবার চলুন আমরা আমাদের সর্বশেষ অঙ্কটি দেখি। 15 নম্বর অঙ্কতে বলা হয়েছে a = x belongs to n such that x² - 5x - 14 = 0 হলে a এর মান কত হবে। তার মানে দেখেন আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে এবং n এর মান হচ্ছে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন, বলেছে আমাদেরকে x² - 5x - 14 = 0। তাহলে আমরা সেই ইকুয়েশনটাকে লিখে নিয়েছি। আমরা এখানে এখন মিডল টার্ম করতে পারি, তাই না? আমরা যদি মিডল টার্ম করি অর্থাৎ 14কে আমরা লিখতে পারি 7 × 14, অর্থাৎ x² - 7x + 2x, কারণ আপনি এটাকে হিসাব করে দেখেন -5x চলে আসতেছে আবার, তাই না? তাহলে x² - 7x + 2x - 14 = 0। তাহলে আমরা এই প্রথম অংশটা থেকে কি কমন নিতে পারি? x কমন নিলে কি থাকে? এখানে থাকে x আর এখানে হচ্ছে
7 প্লাস এই অংশটা থেকে আমরা কি কমন নিতে পারি, যদি আমরা 2 কমন নেই তাহলে থাকে হচ্ছে x এবং এখানে হচ্ছে -7। তাহলে দেখেন এখানেও আছে x - 7, এখানেও আছে x - 7, তাহলে আমরা x - 7টাকে কমন নিয়ে ফেলতে পারি। তাহলে বাকি কি থাকছে, বাকি থাকছে x + 2, তাহলে আমরা লিখে ফেললাম x + 2 আর এখানে ইকুয়াল টু 0। এবার দেখেন আমরা হয় দিয়ে লিখলাম হচ্ছে x - 7 = 0, তার মানে x এর মান আমরা পাচ্ছি 7, অথবা x + 2 = আমরা পাচ্ছি 0। এবার এখান থেকে আমরা যদি x এর মানটা বের করি, তার মানে x = হচ্ছে এখানে +2 আছে, এটা এই পাশে চলে আসলে হচ্ছে -2 হবে। তো আমাদের এই -2 এই মানটা গ্রহণযোগ্য না, যেহেতু আমাদের x বিলংস টু n বলে দিয়েছে। তার মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে কত আছে, x এর মান হচ্ছে 7, তার মানে a এর মান কত হবে, a এর মান হচ্ছে শুধুমাত্র 7, এর মান কত হবে, শুধুমাত্র 7, অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমার সঠিক উত্তর। তো আপনারা একটু কমেন্ট করে বলবেন যারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের এই 15টা অঙ্কের ভিতরে কয়টা অঙ্ক আপনারা কারেক্ট করে আসতে পেরেছেন, এবং যারা পরীক্ষা দেননি তারাও বলবেন যে অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা এবং ভিডিওটি দ্বারা আপনারা একটুও উপকার পেয়েছেন কিনা। যদি উপকার পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং সবাই ভালো করে পড়াশোনা করুন, অবশ্যই ভালো একটি চাকরি আপনাদেরও হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।